আচ্ছা, এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে আচ্ছা দেখো, আমাদের মূল কয়েকটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো আমরা নাম জানি। একটা হচ্ছে রাম, একটা হচ্ছে কি লক্ষণ। এরা হচ্ছে কি দুইজন ভাই, কেমন আপন ভাই কিনা জানি না এক্স্যাক্টলি। তোমরা এখানে হিন্দু কেউ আসো? হিন্দু আছে স্যার। রাম লক্ষণ কি ওরা কি একদম আপন মায়ের বেটার ভাই নাকি স্বাস্থ্য ফুফাতো ভাই, এরকম কোনটা? আপন মায়ের পেটের ভাই স্যার। আচ্ছা, তাদের মায়ের মায়ের নাম হচ্ছে কি সৌমিত্রা, কি হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে ফাইন। তো সহজ কথা, এখন নর্মাল তারা দুইটা ভাই খুবই ভালো, তারা খুবই ভদ্র ছেলে। এখন রাম যে সে একটা মেয়েকে খুব পছন্দ করে, তার নাম কি সীতা, কি এটা সবাই জানি তাই না? রাম সীতাকে অনেক পছন্দ করে, কিন্তু রামের যে বংশমর্যাদা সেটার সাথে সীতার যে বংশমর্যাদা জি স্যার জানি। সেই বংশমর্যাদা মিল নাই, বুঝতে পারছো কিনা? রাম আর সীতার সাথে বংশগত মিল নাই। মানে ধরো রাম একটু উচ্চ পর্যায়ের, সীতা একটু নিচু পর্যায়ের, বা রাম একটু ধনিক শ্রেণীর, সীতা একটু নিচু শ্রেণীর, এরকম বলতে পারো। যেটা রামের ফ্যামিলি মেনে নেয় নাই, কিন্তু রাম তারপরে মেয়েটাকে ভালোবাসে, মেয়েটাকে বিয়ে করছে, ফ্যামিলি মেনে নেয় নাই। এই জন্য তাদেরকে কি রামকে বলছে ঠিক আছে তুমি আজকে থেকে বনবাসে থাকবা, তোমার আমরা আমার ত্যায্য করে দিছি। রাম তার বউকে নিয়ে এখন বনবাসে চলে গেছে। এখন লক্ষণ যে তার ছোট ভাই, সে রামকে প্রচণ্ড ভালোবাসে। সে বলছে আমার ভাই যদি এই রাজ্যে না থাকে আমিও থাকুন না, তো সেও তার ভাইয়ের সাথে বনবাসে চলে গেছে। আমি সামারি বলতেছি, যত এখানে ভুল থাকতে পারে সেটা ব্যাপার না, মানে মূল জিসটা বলতেছি সিম্পলি, যে তারা এখন কি রাম সীতাকে বিয়ে করে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, তারা এক বনবাসে চলে গেছে, তাদের সাথে লক্ষণ ছোট ভাই চলে গেছে। তাহলে এখন তারা তিনজন মিলে বনবাসে বসবাস করা শুরু করছে। এটা হচ্ছে আমাদের মূল কাহিনী, আমি প্লটটা বলতেছি পিছন থেকে, ওকে ফাইন। যেটা আমাদের একটা মহাকাব্য রামায়ণের একটা অংশ আর কি, বুঝতে পারছো কিনা? তো রাম লক্ষণ একটা ছোট্ট কুড়োঘর বাঁধলো বনবাসের ভিতরে, বনের ভিতরে, তারা সেখানে বসবাস করতে শুরু করলো। কিন্তু সমস্যা হলো ওই এরিয়ার আশেপাশে একটা ডাকাত দল, একটা রাক্ষস দল থাকে, ঠিক আছে, যার নাম হচ্ছে আমাদের মূল ভিলেন, যার নাম হচ্ছে কি রামায়ণ, যার নাম কি রামায়ণ না, ওটার নাম কি জানি, রাবণ। রাবণ, রাবণের নাম শুনছো না, যার 10 মাথা? জি স্যার শুনছি। রাবণ হচ্ছে এখানে মূল ভিলেন, যে ওই বনের আশেপাশে তাদের হচ্ছে রাজ্য একটা লঙ্কাপুর বলে, এটা কি তাদের রাজ্যকে বলে কি লঙ্কাপুরী। রাবণের যে রাজ্য সেটাকে বলে লঙ্কা, কি বলে লঙ্কাপুরী, কেমন লঙ্কাপুরী। তো লঙ্কাপুরী এবং আশেপাশে এখন রাবণের আসলে অনেকগুলো ভাই বোন আছে, তাদের রাক্ষস বংশ, তাদের বিশাল এক বংশ, তাদের অনেক ভাই বোন আছে। তাদের একটা বোন আছে, তার বোনের নাম হচ্ছে শূর্পণখা। বোনের নাম কি শূর্পণখা, বানান বলতে পারে কেমন। শূর্পণখা হচ্ছে রাবণের ছোট বোন, রাবণের ছোট বোনের নাম হচ্ছে শূর্পণখা। তো শূর্পণখা এরকম একদিন আকাশ দিয়ে উড়ে যেতেছে, সে তো দৈত্য, সে আকাশ দিয়ে উড়ে যেতেছে, তো দেখলো যে বনের মধ্যে এক সুদর্শন পুরুষ, বুঝতে পারছো কিনা সুদর্শন পুরুষ। এখন মানে রামকে সে ধ্যান অবস্থা দেখছে, কেমন ধ্যান অবস্থা দেখছে, একটা সুদর্শন পুরুষ বনের মাঝখানে ধ্যানে বসে। তো সে তো অবাক হয়েছে, কি রে এই বনে এত সুদর্শন একজন পুরুষ, সাথে সাথে সে পৃথিবীতে নামছে। নেমে সে আসলে, সে তো রাক্ষস, কিন্তু সে একটা সুন্দরী মেয়ের রূপ ধরছে। রূপ ধরে এসে রাবণের সাথে কথা বলতে চায়, রাবণকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এরকম আর কি। তো লক্ষণ কি করছে, মানে লক্ষণ বলছে চলে যাওয়ার জন্য, আমার ভাই ধ্যানে আছে, ডিস্টার্ব করিয়েন না। এরকম এক পর্যায়ে কথা কাটাকাটি হইতে হইতে লক্ষণের মেজাজ খুবই গরম। লক্ষণ আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, মানে ওরা আমার অনেক কিউট লাগে। মানে আমি যখন রামায়ণ দেখছি ক্লাস 2-তে, ঠিক আছে কিনা, আমি আমাদের পুরো সিরি একদম A to Z সবটুকু দেখছি। আমার ক্লাসের যে ফার্স্ট বই ছিল ওর নাম হচ্ছে প্রমিত, ও ক্লাসে ফার্স্ট বই ছিল। তো ওর তখন থেকে ক্লাস 2 থেকে ওর ল্যাপটপ ছিল, তো আমি ওর ল্যাপটপে সবসময়, ওর পিসি ছিল, পিসিতে আমি সবসময় রামায়ণ গেলে, ও তো হিন্দু, তো ও রামায়ণ ছাড়তো, আমি রামায়ণ ওখানে থাকতে থাকতে দেখতে দেখতে আমি একদম পুরোটা দেখে পাচ্ছি। তো লক্ষণে আমার খুব ভালো লাগে, রামের চেয়ে সুন্দর লাগে লক্ষণকে। লক্ষণ খুবই রাগী, সে একটু রাগ করলে না তার নাক একদম লাল হয়ে যায়, বুঝতে পারছো কিনা? তো লক্ষণ খুবই রাগী, কথা কাটারি এক পর্যায়ে দৈত্য শূর্পণখার সাথে আর লক্ষণের কথা কাটারি এক পর্যায়ে লক্ষণ কী করছে, তার হাতে যে তলোয়ারি, সে তলোয়ার দিয়ে এক কোপে শূর্পণখার নাক কেটে ফেলা দিছে, বুঝতে পারছো সবাই? খালি শূর্পণখার নাক কেটে ফেলাইছে। এবার শূর্পণখা নাক নিয়ে কাঁদতে কাঁদতে তার ভাইয়ের কাছে গেছে, ভাইয়া ভাইয়া এরকম এরকম আমাকে একটা ছেলে না এরকম এরকম এই করছে, আমার নাক কাটে ফেলছে। কি এত বড় সাহস, আমার বোনের নাক কাটছে, কার এত বড় কলিজা, আমাদের রাজ্যে এসে আমার বোনের নাক কাটছে। পুরো অনেকটা বাংলা সিনেমার মতো ক্যারেক্টার কাহিনীটা, তাই না? তো কি আমার বোনের নাক কাটছে, ওকে ভাই চলো। তো তারা গেল, গিয়ে ওই ঠিক যে যেখানে নাক কাটছে সেখানে গেছে। সেখানে গিয়ে দেখে যে রাম লক্ষণ কেউই নাই। এই কারণ কি, তারা দুজন বনে কাঠ কাটতে গেছে বা খাদ্য জীবিকা নির্বাহের জন্য বাইরে কিছু খুঁজতে গেছে এরকম। শুধু কি ছিল, সীতা ছিল। তো তারা চিন্তা করছে কি বাংলা মুভির মতো, বাংলা মুভির মতো কী করে নায়িকারা নিয়ে আসে, তারপর নায়িকাকে বাঁচানোর জন্য নায়িকা তারপর চলে যাবে, এরকম তো কাহিনী, তাই না? মিশা খানে কী করে শাবনূরকে তুলে নিয়ে আসে, তারপর কি তোমার হচ্ছে নায়ক রিয়াজে গিয়ে শাবনূরকে উদ্ধার করে, এরকমই তো কাহিনী। তারা কী করছে, ঠিক আছে আমরা তাহলে সীতাকে নিয়ে যাই, সীতাকে নিলে তো অবভিয়াসলি সীতাকে বাঁচানোর জন্য আমার কাছে আসবি, তাহলে ধরা খাই যাবে, ওকে ফাইন। তারা কী করছে, রাম লক্ষ্মণকে না পেয়ে তারা সীতাকে নিয়ে গেছে। এটা হচ্ছে তাদের জীবনের সব
সবচেয়ে বড় ভুল, বুঝতে পারছো কিনা? তার সীতাকে যে নিয়ে গেল, তো সীতাকে তারা নিয়ে গেছে, নিয়ে ওই যে ইয়াতে বন্দি করে ফেলছে, তাদের লঙ্কাপুরিতে বন্দি করে রাখছে সীতাকে। মানে এই যে আবার সীতাকে উদ্ধারের জন্য রাম আর লক্ষ্মণ এবং রাম লক্ষ্মণ হচ্ছে দেবতা শক্তি, দেবতা শক্তি, তারা হচ্ছে দেবতা পক্ষ, এবং রাক্ষসদের মধ্যে যে যুদ্ধ, এই পুরোটা হচ্ছে রামায়ণ। এই পুরোটা হচ্ছে মানে একটা বিশাল একটা কাহিনী। এই যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে, শেষ পর্যন্ত তারা সীতাকে উদ্ধার করে, এরকম একটা কাহিনী আর কি, বুঝতে পারছো কিনা? তো এইগুলো কাহিনী আমাদের এখান থেকে কাহিনী। এখন সবচেয়ে মজার ব্যাপার কি, এবার যুদ্ধ শুরু হয়েছে না, আর একটু কাহিনী আছে দেখো। এবার দেখো যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে কেমন, যে রাম আর লক্ষ্মণের মধ্যে যুদ্ধ। এখন যুদ্ধ হইতে প্রতিদিন যুদ্ধ হয়, যুদ্ধ হইতে রাক্ষস বংশের সবাই মারা গেছে অলরেডি। রাক্ষস বংশের যত মানে রামায়ণে একটা ভাই আছে, তার নাম হচ্ছে কুম্ভকর্ণ। সে হচ্ছে 6 মাস খায়, 6 মাস ঘুমায়। তাকে যদি ঘুম থেকে উঠতে হয়, হাতি দিয়ে তাকে লাথি মেরে ঘুম থেকে উঠতে হয়, মানে সে এত ঘুমায় এরকম আর কি। তার অনেকগুলো শক্তি ছিল, যত সেনাপতি যা ছিল রাবণের, সবাই মোটামুটি যুদ্ধে মারা গেছে সব। কারণ রাম লক্ষ্মণ ছিল কি দেবতা পক্ষ, তাদের সাথে আবার যুদ্ধে আবার কে জিতবো, তার উপর তাদেরকে আবার হনুমান নামে একটা দল আছে, তারা আবার তাদেরকে সাহায্য করতো, বুঝতে পারছো কিনা? তো সেক্ষেত্রে কি রাম লক্ষ্মণ প্রত্যেকটা যুদ্ধে জিততো, এবং রাক্ষস বংশের ধ্বংস হইতে সকল রাবণের আপন ভাই বোন কতগুলো মারা গেছে এরকম করে। এখন বাকি আছে কি নেক্সট যুদ্ধ। দেখো এই দুইটা ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ। এক, রাবণ হচ্ছে মূল ভিলেন, কেমন? রাবণের অনেকগুলো ভাই মারা গেছে, তার মধ্যে এখন একটা ভাই বেঁচে আছে, তার নাম হচ্ছে কি মেঘনাদ। একটু খেয়াল করো, মেঘনাদ। ভাইয়া, হ্যাঁ বলো। একটা হ্যাঁ বলো। আজকে আমার হচ্ছে মানে উইকলি টেস্টের রেজাল্ট হইছে। হ্যাঁ তো রেজাল্টটা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। 100 এর মধ্যে মার্ক আসছে হচ্ছে 81.50 আর পজিশন আসছে সেকেন্ড। মাশাআল্লাহ। তোমার নাম কি মাশাআল্লাহ। আইবি না? তোমার নাম কি আইবি না? জি ভাই, আইবি বলতেছি। বাহ, আমি তোমাকে অনেক কংগ্রেচুলেশন, তুমি তো দিদিতে মাশাআল্লাহ টপ করবা। খুশি তুমি? ভাইয়া, হুম। আমি তো বলতে চাচ্ছিলাম কিন্তু বলতেছিলাম না, একটু সবাই মিউট করো, ও একটু কথাটা শেষ করুক। যে কথা বলছে, যে 8 পয়েন্ট কত পাইছো, তুমি একটু কথা বলো। হ্যাঁ, বাকি সবাই মিউট করো। 81.50। হ্যাঁ 81.50। হ্যাঁ তারপর বলো। তো আমি রেজাল্টটা বলতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, বাট বলতেছিলাম না। আমি ভাবছি সবাই কি মনে করে, না মানে বেশি বেশি দেখাচ্ছে এরকম মনে করে, বাট আমি আপনার জন্য বললাম রেজাল্টটা, যে আপনি অনেক খুশি হবেন রেজাল্টটা শুনে অবশ্যই। আমি অনেক খুশি ভাই হয়েছি। আপনি অনেক পরিশ্রম করতেছেন। থ্যাংক ইউ ভাইয়া। আমার ইংলিশে ভাইয়া যেই মানে টপিকগুলো আপনি করাইছেন, তো ওই টপিকগুলোর মধ্যেই আমাদের কোশ্চেন হয়েছে, তো এর কারণে মানে রেজাল্টটা ইংলিশের জন্যই ভালো হয়েছে। আর তাই? বাংলার জিকে তো মোটামুটি পারি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বলতেছো যে আমার 60টা রুলসে যে ইংলিশটা সেই পড়াইলাম, এটার কারণে তোমার অনেক উপকার হয়েছে, তাই তো? জি ভাইয়া, জি। মানে আগে কোচিং এ যে পরীক্ষা হতো সেগুলো অত ভালো করতে না, এখন অনেক ভালো করছে এরকম? না ভাইয়া, আমার তো আগে তো আমার পজিশন খুবই খারাপ আসতো, আমার পজিশন 100 এর ওইদিকে যাইতো। মানে আমার বাংলা আর জিকে তে আপনার অনেক ভালো হইতো, কিন্তু আমার আপনার হচ্ছে ইংলিশে অনেক বেশি, মানে অনেক বলতে অনেক খারাপ, একেবারে একদম খারাপের থেকেও খারাপ হইতো। এই যে পরীক্ষা দিছো, এটা কোথায়, এই কোচিং সেন্টারটা কোথায়? হ্যাঁ? এটা কোথায় পরীক্ষা দিছো, কোথায় কোচিং সেন্টারটা কোথায়? ফার্মগেট শাখা ভাইয়া, ফোকাসে। মানে ফোকাসের মূল শাখাতে তুমি সেকেন্ড হইছো? জি ভাইয়া। ও মাই গড, ভাইবি আমি অনেক খুশি হলাম। আমি চাই যে তুমি ডিউতে টপ করো, দোয়া রইলো কেমন? ক্লাস শেষে তোমার সাথে আমি কথা বলবো কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমার যে অনেক শুভকামনা যে তুমি ফোকাসের মূল শাখাতে, পুরো বাংলাদেশের যে মূল শাখা, যেটা ফার্মগেট, এটাই মূল শাখা, সেখানে তুমি পুরো বাংলাদেশের মধ্যে মেরিট করছো সেকেন্ড। তাও বলতেছো যে আমার 60টা রুলসে তোমার অনেক উপকার হয়েছে। এর আগে তুমি ইংরেজি আমাকেই তুমি বলছিলে যে স্যার আমি ইংরেজি কিছুই পারতাম না, আপনার কাছে পড়তে চাই, যেভাবে হোক আপনার কাছে পড়বো আমি। পরে তুমি আমার কাছে পড়ছো, ভালো করছো, আমার অনেক মানে অনেক হ্যাপি। আপনি জানেনই সব। হ্যাঁ আমি জানি, তোমার বোনও তো আমার স্টুডেন্ট ছিল, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাই না? আচ্ছা, তুমিও ধাবিয়ান হও, এটাই দোয়া রইলো কেমন? চলো আমরা ক্লাসটা করি, তারপর তোমার সাথে ক্লাস শেষে কথা বলবো। আচ্ছা আচ্ছা, আমি কোথায় ছিলাম? আমি চেয়েছিলাম যে এখানে একটু সবাই বুঝো। দেখো এটা হচ্ছে কি রাবণ, কেমন? এটা হচ্ছে আমাদের কবিতার মূল ভিলেন, কেমন? তোমরা সবাই কি আছো না চলে গেছো? সবাই থাইকো। এই কবিতাটা কিন্তু আজকে এখানে বুঝে যেতে হবে, কেমন? রেকর্ড ক্লাস করা তো মজা পাবা না, বুঝতে পারছো কিনা? রেকর্ড ক্লাসে চিন্তা না করে এখানে ক্লাস করো। রাবণ হচ্ছে আমাদের মূল ভিলেন। রাবণের যে ভাই বোন ছিল যুদ্ধে সবাই প্রায় মারা গেছে। জবা কি আছো না চলে গেছো?
আচ্ছা আসি আচ্ছা রাবণ রাবণ হচ্ছে কি তোমার মূল ভিলেন, এর যে ভাই বোন আছে যেগুলো আছে ওগুলো মোটামুটি মারা গেছে। এখন বাকি আছে কি, রাবণ একটা ভাই আছে, তার নাম হচ্ছে কি মেঘনাদ। একটু খেয়াল করে এখানে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেঘনাদ এ খুব ভালো যোদ্ধা। এখন মেঘনাদ বাকি আছে, আর রাবণ একটা ছেলে আছে, তার নাম হচ্ছে কি, না না সরি আমাদের তো ভুলেছি এটা, সরি সরি সরি। মেঘনাদটা হচ্ছে রাবণের কি ছেলে, রাবণের কি ছেলে, আমি বলছি ভাই সরি ছেলে। এই বিভীষণ যে আছে সে হচ্ছে বিভীষণ, যেটা বিভীষণ সেটা হচ্ছে কি রাক্ষসের ভাই। তাহলে আমরা কি বুঝলাম, রাবণের ভাই বিভীষণ বাকি আছে, আর মেঘনাদ মানে রাবণের ছেলে মেঘনাদ, এই তিনজন ব্যক্তি মূলত এখন আর বাকি আছে যুদ্ধের জন্য। এদেরকে যদি হারিয়ে ফেলে তাহলে তোমার যুদ্ধ নিশ্চিত অনিশ্চিত সব কিছু হয়ে যাবে আর কি। তো এখন রাবণ কি চিন্তা করছে দেখো, রাবণ চিন্তা করছে দেখো যুদ্ধে তো আমার সবাই মারা গেল মোটামুটি, এখন আমার ছেলে আছে, ছেলেকে আমি আগামী যুদ্ধে পাঠাবো সেনাপতি করে, তাইলে আমরা ম্যাচ জিতবো। দেখো মেঘনাদ কে, মেঘনাদ সম্পর্কে একটু জানো। মেঘনাদ হচ্ছে কি রাবণের ছেলে। এখন দেখো মেঘনাদ এমন একজন ব্যক্তি যে তার জীবনে কোনোদিন কোনো যুদ্ধে হারে নাই, এবং তাকে সবাই রণবীর নামে চিনে। সে বিভিন্ন কিছু জয় করছে, বুঝতে পারছো কিনা, মানে সে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে, তার অনেক ক্ষমতা, অনেক সুপার পাওয়ার। সে এমন একটা জিনিস, সে কেউ যদি শুনে যে মেঘনাদ এই যুদ্ধে আসছে, মানুষ যুদ্ধের ক্ষেত্রে ছেড়েও পালিয়ে চলে যায়, কারণ জানে যে মেঘনাদ 100% জিতবো, এতটা সে শক্তিশালী। বুঝতে পারছো কিনা? তো তোমরা যদি চিন্তা করো যে স্যার, তোমরা আমাকে বলো স্যার আমাদের ভার্সিটি ইংলিশ পরীক্ষাটা আপনি আমাদের পরিবর্তন দিয়ে দেন, এই কথা বলো কেন? কারণ তোমরা জানো যে আমি এখানে খুব এক্সপার্ট, আমি দিলে নিশ্চয়ই আমি এখানে খুব ভালো করবো। এই জন্য মজা করি, বলো স্যার আপনি আমার ইংলিশটা দিয়ে দিন, বাকি বাংলা থেকে আমি দিব, এরকম বলো। তাহলে এটা মানে ঠিক একই রকম, ও খুবই এক্সপার্ট, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, খুবই এক্সপার্ট। এই কে মেঘনাদ, মেঘনাদ এতটাই যুদ্ধে এক্সপার্ট যে সে যুদ্ধে যাওয়া মানে এখানে যুদ্ধ 100% জিতবে। তো বিভীষণ কি করছে, বিভীষণ করছে ঠিক আছে নেক্সট যুদ্ধে তাহলে আমার নিজের ছেলেকে পাঠাবো। তো যখন এই কথা যখন রাম লক্ষ্মণ শুনছে, তখন কিন্তু তারা ভয় পেয়ে গেছে। তারা জানে, তারা বুঝে গেছে যে তাদেরও এখানে হার হবে, তারা দেবতার পক্ষ হলে তাদের এখানে হার হবে। তো তারা এই জন্য তারা কী করছে, এখন এখানে তারা ওই যে বিভীষণ আছে না, বিভীষণ হচ্ছে কি, বিভীষণ হচ্ছে রাবণের ভাই। এ কী করছে, বেইমানি করছে, বেইমানি করে রাম লক্ষ্মণের সাথে হাত মিলেছে। কেমন, রাম লক্ষ্মণের সাথে হাত মিলেছে, মিলে বলছে ঠিক আছে তোমরা আমাকে মারিও না, আমি তোমাদের আমরা কি করব, যুদ্ধে যাওয়ার আগে আমরা মেঘনাদকে খুন করে ফেলবো, তাই তো আর যুদ্ধ হবে না। যুদ্ধ হওয়ার আগেই আমরা রাতের আধারে মেঘনাদকে খুন করে ফেলবো, তাহলে কিন্তু আর যুদ্ধটাই হবে না, তাই তোমরা হারবা না, হারার কোনো সম্ভাবনা নেই। তো এই হলো কথা। এই জন্য বিভীষণ বেইমানি করছে, ঘরের শত্রু বিভীষণ বলে, বিভীষণ বেইমানি করে রাম লক্ষ্মণের সাথে হাত মিলেছে। তো লক্ষ্মণ রাতের আধারে, রাতের মনে করতে আগামীকাল সকাল মনে করো যে 8টা বা 10টা বাজে যুদ্ধ, কিন্তু রাতে 3টে বাজে, তার আগের দিন রাতে 3টে বাজে লক্ষ্মণ চলে গেছে কোথায়, মেঘনাথের যে রুম থাকে সেই রুমে চলে গেছে, তলোয়ার নিয়ে চলে গেছে ইয়াকে খুন করার জন্য, এই মেঘনাথকে খুন করার জন্য লক্ষ্মণ চলে গেছে। তো এখন লক্ষ্মণ চলে এসে লক্ষ্মণকে দেখে মেঘনাথ তো অবাক, কিরে লক্ষ্মণ আমার এখানে কেমনি আসলে কেমনি, আমার এই রাজ্য, এই রাক্ষসপুরী কত সিকিউরিটি, কত গার্ড, কত রাক্ষস দিয়ে ঘেরা, এর মধ্যে লক্ষ্মণ এখানে ঢুকছেটা কেমনি, বুঝতে না কাহিনি, পুরো অবাক মেঘনাথ। কিন্তু আমার এখানে তো ঢুকার তার কোনো ক্ষমতা নেই, কারণ কত প্রহরী, এত প্রহরী চোখ পাখি দিয়ে লক্ষ্মণ কেমনে আমার এই প্রাসাদের মধ্যে ঢুকি, আবার আমার রুমে ঢুকি চলে এসছে, এখন আমার খুন করতে আসছে। লক্ষ্মণ একদম অবাক হয়ে গেছে পুরো, বুঝতে পারছো কিনা? তখন এই মেঘনাথ অবাক হয়ে গেছে লক্ষ্মণকে দেখে। তখন এবার তার পিছনে মানে মেঘনাথের কোনো মতো মাথায় ধরতেছে না যে লক্ষ্মণ কীভাবে তার এই রাজ্যে চলে আসছে। কালকে সকাল 10টা বাজে বলছে তোমার কি তোমার এই যুদ্ধ, এখন রাতে 3টে বাজে আসে দেখতেছে কি লক্ষ্মণে তার দরজা ভিতর ঢুকি, তার রুমিতে ঢুকছে, তার খুন করবে বলে হাতে তলোয়ার। পিছনে দেখা যায় তার চাচাকে বিভীষণ যেহেতু রাবণের ভাই, তাহলে মেঘনাথের কি চাচা, তার চাচা পিছনে দাঁড়ায় আছে। তো সে এবারে তারা দেখি এবার না বুঝছি যে আসলে কাহিনী কি, তাইলে আমার চাচা বেইমানি করছে, আমার চাচাই লক্ষ্মণকে নিয়ে আসছে। ঠিক এই জায়গা থেকে আমাদের এই কবিতাটা ষষ্ঠ স্বর্গ শুরু। এটুকু সবাই বুঝছো? সবাই এটুকু বুঝছো? জি ভাইয়া। ওকে ভাই, এবার আমরা মূল কবিতায় যাচ্ছি, একটু ওয়েট করো। এখন আমরা মূল কবিতা শুরু করবো, এখান থেকে শুরু। এখানে সংস্কৃত ভাষা কিচ্ছু বুঝতে না, এখন আমি এটা তোমাদেরকে